আসসালামু আলাইকুম। 2024 ব্যাচে যে সকল শিক্ষার্থীরা আসো, নট অনলি 2024, তোমরা যে সকল শিক্ষার্থীরা আসো তোমাদের সবার উদ্দেশ্যে কিছু নির্দেশনামূলক কথা থাকবে আজকের এই ভিডিওতে। সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার আগে তোমাদের কিভাবে তোমাদের মানে প্রিপারেশন নিয়ে চলতে হবে, কিভাবে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে, পরীক্ষার হলে প্রবেশ করার পর থেকে তুমি কিভাবে থাকবা, ঠিক আছে, মানে সব কিছু একটা সিস্টেমেটিক যে ওয়ে, ঠিক আছে, এই সম্পূর্ণ সিস্টেমেটিক একটা ওয়ে তোমাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরবো। এক নম্বরে তোমাদের মনে করো এই যে পরীক্ষা 2-3 দিন পূর্বে, ঠিক আছে, পরীক্ষা 2-3 দিন পূর্বে তোমাদের এক নম্বরে যে সকল কাজ মনে রাখবা সেটা হচ্ছে টেস্ট পেপার, ঠিক আছে, তোমাদের টেস্ট পেপার বারবার সলভ করা, ঠিক আছে, টেস্ট পেপার বারবার সলভ করা, পূর্বের পড়াগুলো বারবার প্র্যাকটিস করা। এখন যাদের দেখা যাচ্ছে অনেক গ্যাপ পড়ে আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে তো একটা বিষয়, তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে একটা মানে পরীক্ষার হলে যখন প্রবেশ করবা তখন একটা কনফিডেন্স নিয়ে প্রবেশ করতে হবে যে মানে যে রকমের প্রশ্ন আসুক ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো। আচ্ছা, এইভাবে তোমরা পরীক্ষার 2-3 দিন আগে বা এক সপ্তাহ আগে থেকে এরকম প্রিপারেশন নিয়ে, মেন্টালিটি একটা প্রিপারেশন নিয়ে এরকম পরীক্ষার হলে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিতে হবে। এক নাম্বার। 2 নাম্বার যেটা বিষয়, পরীক্ষার কেন্দ্রে যখন প্রবেশ করবা, মানে পরীক্ষা তোমার কেন্দ্র যেখানেই থাক, অ্যাটলিস্ট বাসা থেকে, মানে তুমি যদি গ্রাম অঞ্চলে থাকো অ্যাটলিস্ট বাসা থেকে তোমার 1-1.5 ঘন্টা আগে, মানে 1 ঘন্টা আগে প্রবেশে বা মানে আধা ঘন্টা, তোমার পরীক্ষার হলে প্রবেশ করার টাইমই তো বলে দেয় যে গেটের মধ্যে প্রবেশ করা লাগবে অনেক আগে থেকে, অ্যাটলিস্ট আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকে প্রবেশ করতে হবে। তো ওই অনুযায়ী তোমরা গ্রামের যে সকল স্টুডেন্ট আছো তারা কি করতে পারো, তাদের ক্ষেত্রে তোমার অ্যাটলিস্ট আধা ঘন্টা পূর্বে তুমি পরীক্ষা হলে প্রবেশ করার প্রিপারেশন নিয়ে বাসা থেকে বের হতে পারো গ্রামের ক্ষেত্রে। কিন্তু যারা শহরে থাকো, বিশেষ করে যে আমরা যারা শহরে থাকি, দেখো শহরের ক্ষেত্রে তোমরা কিছুদিন আগেই একটা বিষয় লক্ষ্য করবা, এই যে বিসিএস পরীক্ষায় তোমার যখন হচ্ছে একটা টাইম দিছে, টাইম মেনটেন করে যখন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারেনি তখন কিন্তু অনেক স্টুডেন্ট, ঠিক আছে, অনেক বিসিএস ক্যান্ডিডেট যারা ছিল বড় ভাইয়েরা, তারা কি করছে, বিভিন্ন জায়গায় কান্নাকাটি করে অবস্থা খারাপ। কারণ কি, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যখন গেটে প্রবেশ করতে পারেনি তখন তাদের কিন্তু গেটে ঢুকতে দেয়নি, পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেয়নি, তারা কিন্তু প্রিপারেশন নিয়ে গেছে। শহর অঞ্চলের কথা, ঠিক আছে, এজন্যই বলা হচ্ছে কি কারণে শহর অঞ্চলে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, অনেক টাইমই দেখা যাচ্ছে একটু কম টাইম নিয়ে বাসা থেকে যখন বের হওয়া হয়, আবার পথে যদি জ্যামে আটকে পড়ি তাহলে কি হয়, মানে পুরাই সমস্যার মধ্যে পড়ে যায়, ঠিক আছে। এজন্য অবশ্যই যারা শহরে থাকো, ঠিক আছে, যারা অ্যাটলিস্ট ঢাকাতে থাকো তাদের, মানে যারা ঢাকাতে থাকো তাদের অ্যাটলিস্ট মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা, মানে তোমরা সর্বোচ্চ চেষ্টা করো প্রয়োজনে ওখানে গিয়ে কিছু নাস্তা করো, ওখানে গিয়ে পরীক্ষা কেন্দ্রের পাশে গিয়ে বই নিয়ে যেতে পারো, বই নিয়ে গিয়ে পড়াশোনা করতে পারো, এরকম চিন্তা ভাবনা করে দেখা যাচ্ছে 3 ঘন্টা পূর্বে তোমরা বের হতে পারো তোমাদের পরীক্ষার কেন্দ্র থেকে কত দূরে, ঠিক আছে। এইভাবে যেমন ঢাকার মধ্যে যারা আইডিয়ালে পরীক্ষা দিবা, দেখো তোমাদের যাইতে কিন্তু একটা জ্যামের সম্মুখীন হবা, যারা মিরপুর এলাকা থেকে যাওয়া, তো অবশ্যই তোমাদের একটু আগেই যেতে হবে, ঠিক আছে, অনেক আগেই যেতে হবে, জ্যামে পড়লে ভাই পুরাই সমস্যা, ঠিক আছে, এজন্য অনেক আগে যেতে হবে। আর পরীক্ষার আগের দিনের যে বিষয়, পরীক্ষার আগের দিন তোমরা, যেমন আজকে যে আমি লেকচার দিচ্ছি কালকে তোমাদের পরীক্ষার আগের দিন তোমাদের কাজটা কি, তোমরা পরীক্ষার আগের দিন তোমরা বেশি রাত জাগবা না, রাত না জেগে সুন্দর করে আগে যা পড়া আছে ওইটা পড়া কমপ্লিট করে খুব দ্রুত উঠবা, ঘুম থেকে ওঠার পরে অ্যাটলিস্ট তোমরা হচ্ছে যখন পরীক্ষার কেন্দ্রে মানে বাসা থেকে বের হওয়ার আগে তোমরা অবশ্যই নামাজ পড়ে যাবা, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং মা বাবার দোয়া নিবা, মা বাবার দোয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, এর উপর কোনো প্রকার দোয়া নেই, ঠিক আছে, অবশ্যই তোমরা মা বাবার দোয়া নিবা এবং বাসা থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই নামাজ পড়ে যাবা। আর যারা বাহিরে আছো তোমাদের এরকম কোশ্চেন হতে পারে যে আমরা তো বাহিরে আছি, মা বাবার দোয়া কিভাবে নেব, সালাম দিয়ে দোয়া নেব, তারা অবশ্যই ফোন দিয়ে তার মা বাবার সঙ্গে কথা বলে পরীক্ষার উদ্দেশ্যে রওনা দিবা, ঠিক আছে। আর একটা বিষয়, তোমরা হচ্ছে যখন মানে পরীক্ষার কেন্দ্রে প্রিপারেশন নিয়ে যখন যাবা, যেটা আমি নিজেও করি, সেটা হচ্ছে বেশি পরিমাণ পানি খাবা না, বারবার ওয়াশরুমে যাওয়া, তোমাদের টাইমের কিন্তু খুবই মূল্য, তো বারবার ওয়াশরুমে যেন যাওয়া না লাগে এজন্য পানির পরিমাণ কম খাবা, একদম মানে চলছে না এরকম পানি খাওয়া না, মানে মিনিমাম চলার মতো কিছুটা পানি খাবা, যেন বারবার ওয়াশরুমে যাওয়া না লাগে। তারপর তোমাদের কি, তেল জাতীয় খাবার এই টাইপের গুলা খাবা না,
বিশেষ করে তোমার শক্ত খাবারগুলা, ভাত এই জাতীয় খাবারগুলা খেতে পারো, ডিম এই জাতীয় জিনিসগুলো না খাওয়াটাই বেটার। তো এই হচ্ছে বিষয়, এইগুলা মেনে পরীক্ষার হলে প্রবেশ করবা। এবং পরীক্ষার হলে প্রবেশ করার পরে তোমরা দেখো, তোমরা শৃঙ্খলাবোধ রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো তোমরা লাইফে যেখানেই যাও, তোমরা যদি অ্যাটলিস্ট তোমরা যে কোনো কমন সেন্সটা তোমাদের বজায় রাখতে হবে। কমন সেন্স যদি বজায় না রাখো ভাই, তাহলে তোমাদের প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা স্তরে গিয়ে তোমরা বাধাপ্রাপ্ত হবে। দেখো তোমাদের পরীক্ষার হলে পরিবেশটা কিন্তু একটা ভালো পরিবেশ থাকবে, আর ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণ কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করবে। এখন পরীক্ষার হলে প্রবেশ করছো, পরীক্ষার হলে প্রবেশ করার পরে পরীক্ষার হলকে মানে স্যাররা এক সাইড, স্যাররা তো অনেক স্যার থাকবে, 3-4 জন করে এরকম স্যার থাকবে। তো পরীক্ষা কেন্দ্রকে তোমরা এমন উচ্ছৃঙ্খল করে ফেলছো, মানে স্যাররা তখন কিন্তু তোমাদের পরীক্ষার পরিবেশটাই নষ্ট হয়ে যাবে তোমাদের নিজেদের কারণে, ঠিক আছে, তোমাদের নিজেদের কারণে। তো অবশ্যই পরীক্ষার হলের পরিবেশটা সুন্দর রাখবা তোমাদের নিজেদের জন্য। পরীক্ষার পরিবেশটা যদি সুন্দর রাখো, স্যাররাও এক সাইডে থাকবে, ঠিক আছে, তোমাদের পরীক্ষাটাও সুন্দরভাবে পরীক্ষাটা দিয়ে বের হতে পারবা। তো আর পরীক্ষার হলে যখন ঢুকবা, প্রবেশ করবা, পরীক্ষার খাতা কোশ্চেনটা যখন পাবা, আর পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের কাজ কি, কোশ্চেন পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা সুন্দরভাবে নীরব থাকবা, কারোর সঙ্গে কোনো প্রকার কথা না, ঠিক আছে। তারপর কোশ্চেন পাওয়ার পরে 1 নম্বরের কাজ হচ্ছে, কোশ্চেন পাওয়ার পরে তোমরা সব থেকে যে প্রশ্নটা তুমি একদম পারো, অর্থাৎ যে প্রশ্নের মধ্যে যে কোশ্চেন অ্যান্সার করতে তোমার কোনো প্রকার সমস্যা হবে না, ওই কোশ্চেনটা অ্যান্সার আগে স্টার্ট করবা, ঠিক আছে। তারপর একটু কমন, উপযোগী এরকম টাইপেরটা করবো পর্যায়ক্রমে। মানে পরীক্ষার হলে এক ঘন্টা মতো মনে করো কোনো প্রকার কারোর সাথে কথা বলবো না। তো এর মধ্যে যে বিষয়গুলো পারবা না ওইগুলো মার্ক করে রাখবো, ওইটা পরে সলভ করবে, এবং পাশে যারা থাকবে তাদের সঙ্গে আলোচনা করে লিখতে পারো। কিন্তু পরে, প্রথমে এই কাজটা যারা করবা তাদের কিন্তু অবস্থা খারাপ হবে। তো পরে তোমরা আলোচনা করে বিষয়টা দেখতে পারো। তো প্রথম অবস্থায় তোমাদের কাজ হচ্ছে যেইগুলা পারো ওইগুলার অ্যান্সার দেওয়া, ঠিক আছে। আর তোমরা অ্যান্সার দেওয়ার সময় দেখো, অ্যান্সার দেওয়ার সময় তোমরা অবশ্যই মাথায় রাখবা, সেটা হচ্ছে তোমার 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর এইগুলা দিবা। এবং এইগুলা লেখার পরে তোমার মার্কার পেনটা ইউজ করতে পারো। অনেকেই প্রশ্ন করে যে মার্কার পেন কোনগুলো ইউজ করব, ঠিক আছে। তো মার্কার পেন একমাত্র লাল কালির পেনগুলা স্যারদের জন্য ইউজ করার জন্য। তো লাল কালির পেন বাদে প্রত্যেকটা পেনই তোমরা ইউজ করতে পারবা, কোনো প্রকার সমস্যা নেই, ঠিক আছে। তোমরা অবশ্যই এইগুলা সুন্দর করে মার্ক করবা, ভালো হবে। আর এই ক্ষেত্রে দেখো, মার্ক করার ক্ষেত্রে একটা হাস্যকর একটা কথা, সেটা হচ্ছে কি, মেয়েরা যে ভুলটা করো, মানে মার্কার পেন দিয়ে লেখার পরে এরকম 1 নং প্রশ্নের উত্তর বিভিন্ন ডিজাইন করো। তুমি ডিজাইন করতে করতে এমন টাইম ওখানে নষ্ট করে দাও, ঠিক আছে, তোমার পরবর্তীতে প্রশ্ন লেখার মতো তোমার টাইম পাও না। এই ভুলটা সাধারণত মেয়েরা বেশি করে, ঠিক আছে। সুন্দরভাবে মেকআপ করার মতো, ঠিক আছে, সুন্দরভাবে মেকআপ করার মতো সেই আকারে সাজসজ্জা করতে করতে টাইম নষ্ট করে দেয়, পরবর্তীতে আর টাইমই থাকে না। তো এই জন্য তোমাদের কাছে কথা হচ্ছে, তোমরা সুন্দরভাবে একদম প্রশ্নের উত্তর এরকম একটা দাগ দিবা, তারপর হচ্ছে ক নাম্বার লিখে উত্তর লিখে নিচে একটা দাগ দিবা। এই জাতীয়গুলা বা বিভিন্ন পয়েন্টগুলা এরকম মার্ক করার ক্ষেত্রে এইগুলা ইউজ করবে, কিন্তু অন্য ক্ষেত্রে এইগুলা ব্যবহার করবা না, ঠিক আছে। তো আর প্রশ্নগুলা লিখবা, যেভাবে প্রশ্নগুলা লিখবা হচ্ছে তোমার হচ্ছে পেরা পেরা করে লিখবা। যেমন গ নং প্রশ্ন লিখবা 3টা ধাপ করবা, ঠিক আছে। গ নম্বর প্রশ্নে 4টা ধাপ করবা। আর এরকম ধাপ ধাপ করলে তোমাদের মার্কের পরিমাণটা, ঠিক আছে, বেশি হবে তুলনামূলক অন্যান্য স্টুডেন্ট থেকে। তোমাদের মার্কের পরিমাণটা বেশি দিবে স্যাররা। যখন তুমি পেরা পেরা করে লিখবা তখন বিষয়টা ভালো লাগবে, এজন্য, ঠিক আছে। আর ক নাম্বারে দেখো এক জ্ঞানমূলক। ক নাম্বারে হচ্ছে অনুধাবনের মধ্যে জ্ঞান থাকে, অনুধাবন থাকে, ওখানে 2টা কথা, ঠিক আছে। প্রয়োগের মধ্যে উদ্দীপক দিয়ে দেয়, যে উদ্দীপকের রাকিবের সঙ্গে পাঠ্যবইয়ের কার মিল রয়েছে, বলা হলো উদ্দীপকের রাকিবের সঙ্গে পাঠ্যবইয়ের অনুপমের মিল রয়েছে, ঠিক আছে, অনুপমের মিল রয়েছে। যখনই তুমি এই বিষয়টা লিখবা তখনই তুমি 1 মার্ক পেয়ে যাবে, ঠিক আছে। আর তারপর উদ্দীপকের একটা বিষয় তুলে ধরবা, যে রাকিবের সঙ্গে উদ্দীপকের এটা মিল আছে, তারপর গল্পের এটা মিল আছে। দেখো 3টা প্যারা দিয়ে দিবা, লাস্টে দিবা। অতএব আমি মনে করি উদ্দীপকের রাকিবের সঙ্গে পাঠ্যবইয়ের অনুপমের মিল রয়েছে বলে আমি মনে করি। আচ্ছা, ঘ নাম্বারেও সেম রকম ভাবে 4টা প্যারা করবা। তো
এই হচ্ছে আজকের নির্দেশনামূলক কিছু কথা ছিল। তো যারা আমাদের আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো তাদের আশা করি অনেক হেল্প হবে। আর যারা দেখোনি, তো তোমাদের যারা দেখছো তাদের জন্য একটা রিকোয়েস্টে থাকবে, তোমাদের ফ্রেন্ড সার্কেল মানে আত্মীয় স্বজন যেই আছে তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবা এবং ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে।